বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করুন। আপনাদের আশীর্বাদ নিতে আসছেন বিজেপি মনোনীত প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। আপনারা আশীর্বাদ করুন। আগামী তৃণমূল চোর সব নিয়ে নিয়েছে আমরা তাহলে একবার বিজেপিকে সুযোগ দিন। পদ্মফুল 3 নম্বর। আমরা এখন হাঁটছি ঘাটালের রাস্তা দিয়ে, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেতা নাকি রাজনীতিক হিরণময় চট্টোপাধ্যায়। নিজেকে কি বলে পরিচয় দিচ্ছেন, রাজনীতিক না অভিনেতা? IIT খড়গপুরের পোস্ট পিএইচডি রিসার্চার, আর রিসার্চের সাবজেক্ট হলো অ্যাফোর্ডেবিলিটি অফ দি হেলথ কেয়ার। যার জন্য আমি রিসেন্টলি হার্ভার্ড, MIT, কেমব্রিজ থেকে ঘুরে এলাম। হিউস্টন, টেক্সাস, হার্ভার্ড, MIT, কেমব্রিজ, টাস্কিকি, আলাবামা, যে কীভাবে আমাদের দেশেতে হেলথ কেয়ারটাকে আরও অ্যাফোর্ডেবল করা যায়, পোর্টেবল করা যায় তার জন্য। তো এইটার সঙ্গে রাজনীতিকে রিলেট করছেন? না, রাজনীতি কী অ্যাকচুয়ালি? রাজনীতি মানুষের জন্য কাজ করে, তাই না? রাজনীতির প্ল্যাটফর্ম থেকে আপনি কী করেন? মানুষের কাজ করেন। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সরকার তৈরি হয়, সরকারের থেকে আপনি সরকারের পক্ষে থাকলে সুবিধা, সরকারের বিরোধী পক্ষে থাকলে আপনার অসুবিধা। মানে আলটিমেটলি তো আপনাকে মানুষ যারা ভোট দিয়ে জেতান আর যারা আপনাকে ভোট না দেন, সবার জন্যই তো আপনার উন্নয়ন একটাই কাজ, সেটাই তো রাজনীতি। কিরকম একটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন, যারা ভোট দেন অথবা যারা ভোট দেন না, সকলের জন্য উন্নয়ন। আমরা এবারের যে নির্বাচন হচ্ছে বা এর আগেও আমরা পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড তৈরি হয়েছে দেখতে পাচ্ছি। প্রচুর অভিনেতা অভিনেত্রীরা আসছেন রাজনীতির ময়দানে এবং তারা বলছেন যে আমাকে ভোট দিলে আমি কাজ করব, যদি ভোট না দেন তাহলে কাজ করব না। অসুবিধা হয় এই কথাগুলো শুনে? একটা অভিনেতা অভিনেত্রীর নাম বলুন যারা জিতেছেন এবং তারা গত 10 বছরে কাজ করেছেন। যদি আপনি রিসার্চ করে, স্টাডি করে আমার ইন্টারভিউ নেন, তাহলে আপনি উত্তর দিন আমাকে। আপনার দলের অভিনেত্রী রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, আপনি কি বলছেন লকেট চট্টোপাধ্যায় কাজ করেন? বিশাল কাজ করেছে। এটাই তো আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি যে প্রথমে নেগেটিভ। না, আমি নেগেটিভ প্রশ্ন করি। অভিনেতা অভিনেত্রীরা, না, আপনার কাছে প্রশ্নটা, আমি আপনাকে প্রশ্নটাকে ভালো করে ডিলিনিয়েট করে দিচ্ছি। আপনার প্রশ্নের মধ্যে একটা ইনার সিগনিফিকেন্স আছে, আর একটা ইমপ্লয়েড একটা মিনিং আছে, যেটা আপনি দর্শকের কাছে ক্লিয়ারলি বলেননি। আমি আপনাকে আপনার কথাটা ক্লিয়ারলি দর্শককে বলেছি। অভিনেতা অভিনেত্রী তার পরিচয় নিয়ে রাজনীতিতে আসেন, তারপরে তিনি আর অভিনয়টা করেন না, তিনি পুরোপুরি রাজনীতি করেন। সেইটা হলো লকেট চ্যাটার্জি, তার নাম হলো হিরণ চ্যাটার্জি। হিরণ কি তাহলে অভিনয় পুরোপুরি ছেড়ে দেবে? আর যারা অভিনয় করতে করতে অভিনয়ের সুযোগ নেওয়ার জন্য রাজনীতি করেন, অভিনয়ের পয়সা কামানোর জন্য রাজনীতি করেন, যে অভিনয় করব আমি, রাজনীতিটাকে একটা প্ল্যাটফর্ম হিসাবে ইউজ করে আমি পয়সা কামাবো, 2 নম্বরই পয়সা কামাবো। 2 নম্বরই? হ্যাঁ, 2 নম্বরই। দুটো পার্থক্য আছে। লকেট দি অভিনেত্রী ছিলেন, কিন্তু গত 5 বছরে অভিনয় করেছেন না। তাহলে হিরণ চ্যাটার্জি গত 3 বছর ধরে MLA কাউন্সিলর আছে, অভিনয় করেছেন। 2024-এ আপনার একটা ফিল্ম রিলিজ করার কথা, ডিসেম্বরে। 2020-তে আমার শেষ ছবি হয়েছে 2020, জিও জামাই। তারপর আমি ক্যামেরারই মুখ দেখিনি। তাহলে হিরণ আর অভিনয় থাকছেন না? সেটা ভবিষ্যৎ বলবে, কিন্তু আমি গত 3 বছরকে অভিনয় করেছি। আমি ভগবান নই যে আমি প্রেডিক্ট করে দেবো যে আমি আগামী দিনে কি করব। ও তো মিথ্যে কথা বলা, যে আমি আগামী দিনে এইটা করবো না, ওইটা করবো না, ওগুলো মিথ্যে কথা বলা মানুষ, তাই না? হিরণ, আমি গত 10 বছরে আপনি আমার এখানে তৃণমূলের যিনি সাংসদ প্রার্থী আছেন, 2014-তে উনি ভোটে দাঁড়িয়েছেন, তার আগে উনি অভিনেতা ছিলেন। 2014-র পরে উনি হয়ে গেলেন কি প্রডিউসার। 2014-তে ওনার অ্যাসেট ছিল 7 crores, 7 কোটি টাকা। এনামুল হক ক্রিমিনাল, তার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে, যার জন্য CBID কেস চলছে। বাংলাদেশের সাপলা মিডিয়া, তার মালিক হলো সেলিম খান, যাকে বাংলাদেশ সরকার জেলে রেখেছে, জেলে পুরে রেখেছে। সে ছিলেন ওনার সেম এনামুল হকের মতো প্রডিউসার, মানে কো প্রডিউসার, জয়েন্ট প্রডিউসার। ওনারা দুজনে একসঙ্গে ছবি করছিলেন। সিনেমাটার নাম হলো কমেন্টো। আপনি জিজ্ঞেস করুন না, সে কমেন্টো সিনেমার হিসাবটা চান না, যে হাওয়ালাতে কত টাকা এসেছিল, পুরোটা বলতে দিন, হাওয়ালার হিসাবটা দিতে বলুন। আর যেই আমি সোচ্চার হলাম, কেন কমেন্টোটা বন্ধ হয়ে গেল শুটিং, কেন কমেন্টো শুটিং বন্ধ হয়ে গেছে? 2014-তে 7 কোটি, 2024-এ 38 কোটি। পশ্চিমবঙ্গের কোন অভিনেতা অভিনেত্রীর 10 বছরেতে 520 গুণ ইনকাম বেড়েছে? আপনি একটু হিসাব করে বলুন। আমি দেবকে এই প্রশ্নটা করবো, যে হিরণ এই প্রশ্নটা জিজ্ঞেস করেছেন এবং আমি করছি না, উনি এফিডেভিট করেছেন। এফিডেভিটে 2014-তে ওনার লেখা আছে 7 কোটি, 2024-এ লেখা আছে 38 কোটি। তো 10 বছরে কোন অভিনেতা অভিনেত্রী পশ্চিমবঙ্গের টালিগঞ্জের
520 গুণ বেড়েছে। আপনি হিসাব করে রিসার্চ করে দেখুন। আমি আপনাকে কাউকে প্রশ্ন করতে বলবো না, সে অধিকার আমার নেই। না না, আমি অবশ্যই প্রশ্ন করবো, কারণ আপনি যখন এই অভিযোগ তুলছেন বা আপনি যখন এই প্রশ্ন তুলছেন সেই উত্তর আমি দেবের কাছে চাইতেই পারি। কিন্তু আমি এবার আবার আপনার প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে আপনি নিজেকে বলছেন যে আপনি আর ছবির মধ্যে যাবেন না, এবং আমি ছবির মধ্যে নেই। এখন নেই। 3 বছর আমি এমএলএ কাউন্সিলর হিসাবে কলকাতার বাড়ি ছেড়ে আমি খড়গপুরে পড়ে আছি। খড়গপুরে পড়ে আছি। আর এই যে নির্বাচনটাও করছি আমি দাসপুরের বাড়ি থেকে করছি, বা ডেবরার বাড়ি থেকে করছি, খড়গপুরের বাড়ি থেকে করছি। আমি কিন্তু কোনো হোটেল লজে নেই, বাড়িতে আছেন। আমার কোনো হোটেল লজের কিন্তু লক্ষ লক্ষ টাকা বিল হচ্ছে না। আপনি যে আমি কলকাতাতে যে বাড়িটা থাকি সেটা কিন্তু ভাড়া বাড়ি না। আমি আপনার বলছি, কলকাতাতে যে বাড়িটা থাকি সেটাও কিন্তু ভাড়া বাড়ি। 2021-এ জেতার পরে কিন্তু আমি বাড়ি বিক্রি করেছি। আমি জানি আমার প্রশ্নের মধ্যেই ছিল সেটা, যে বাড়ি বিক্রি করতে হলো কেন? হিরণের কি মানে থাকার কোথা থেকে আপনি ইনকাম করবেন? আপনার সিনেমা বন্ধ, আপনার গোটা পশ্চিমবঙ্গে পারফরমেন্স বন্ধ। আমি তো একজন সিঙ্গার, আমার প্রশ্ন হচ্ছে যে বন্ধ না বন্ধ করে দেওয়া হয়েছে? মানুষ বুঝে নেই। এত সহজ করে মানুষকে উত্তর দিলে তো মানুষ ভাববে যে ভাই আমাদের উপরে কিছু ছাড়া হচ্ছে না। মানুষ বুঝে নেই না। আচ্ছা, বন্ধ না বন্ধ করে দেওয়া হয়েছে, আমি ওইসবের মধ্যে যাবো? আমি কেন অভিযোগ করবো এত? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় 2014 এফিডেভিট দেখুন, তার স্ত্রীর কি ইনকাম ছিল, 1 কোটি টাকার ওপর ছিল। 2024 দেখুন, শূন্য লেখা আছে, দেখেছেন আপনি? ওনার স্ত্রীর ইনকাম দেখেছেন? আমি দেখেছি। শূন্য কি করে হলো? কি করে শূন্য হলো? একটা স্ত্রীর ইনকাম নট অ্যাপ্লিকেবল, শূন্য। হিরণ, আপনি যেই জায়গা থেকে এমএলএ, যেই খড়গপুরের সদর থেকে আপনি এমএলএ, সেই খড়গপুর লোকসভা কেন্দ্রে এবার বিজেপির প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা পাল, এবং টিএমসির প্রার্থী হচ্ছেন জুন মালিয়া। তো আমি কিছুদিন আগেই অগ্নিমিত্রা পালের ইন্টারভিউ করেছি, এবং তিনি তখন বলেছেন যে রাজনীতির ময়দানে কোনো বন্ধু হয় না। অন্যদিকে হিরণ, আমরা কিছুদিন আগেই দেখেছি দেবের সিনেমা রিলিজ হওয়ার আগে তিনি সোশ্যাল নেটওয়ার্কে দেবের গানের সঙ্গে নেচেছেন এবং দেবকে শুভকামনা জানিয়েছেন। আপনিও কি বিশ্বাস করেন যে রাজনীতিতে বন্ধু হয় না, নাকি বন্ধুত্ব মেনটেন করেও রাজনীতি করা যায় দুজন দুদলে থেকে? আপনার বাড়িতে পরিবারে আপনি একা না, আপনার ভাই বোন সবাই আছে, মা পরিবার মানেই অনেকে একসাথে আছে। তো তাহলে আপনার বোনকে যদি ধর্ষণ করে খুন করে গাছে ঝুলিয়ে দেয়, আপনার বাবাকে পিটিয়ে খুন করে যদি গাছে ঝুলিয়ে দেয়, আপনার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে যদি সেই বডিটাকে মাটির তলায় পুঁতে দেওয়া যায়, 8 বছর পরে তার হদিশ পাবে না, তারপরে কি আপনি সৌজন্য বার্তা দেবেন? আপনি তো দিয়েছেন। আমি জিজ্ঞেস করছি, আপনাকে দেবেন? আমি দিইনি। কোথায় দিয়েছি? সোশ্যাল মিডিয়াতে আপনার যে দেবের ছবির জন্য যে শুভকামনা ছিল, সেটা কি ছিল? কবে ছিল? হইচই। হ্যাঁ, কবে ছিল? কত সালে? কয়েক বছর আগে। 2021-এর আগে ছিল। 2021-এ আমি 2021-এ ভারতীয় জনতা পার্টি জয়েন করেছি। তারপরে জানতে পেরেছি এই ভয়ঙ্কর তথ্যগুলো, ভয়ঙ্কর ঘটনাগুলো। তার আগে জানতে পারেননি? তার আগে কি করে জানবেন আপনি? ঘটনাই তো ঘটেনি। তাহলে আপনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছিলেন কি কারণে? কোনো ক্ষোভ থেকে? না, ক্ষোভ না, তৃণমূলের এই লাগামহীন চুরি দুর্নীতি, তৃণমূলের এই লাগামহীন দুর্নীতি এবং চুরি, তার জন্য। এবং আপনি যে হইচই আনলিমিটেড সিনেমাটার কথা বলছেন, উনি আমাকে ওই সিনেমাতে গেস্ট অ্যাপিয়ারেন্সের অভিনয় করার জন্য ডেকেছিলেন। আমি সেখানে গেস্ট অ্যাপিয়ারেন্স করে দিয়েছিলাম। তার পারিশ্রমিক উনি দেননি, আমি পারিশ্রমিক চাইও নি। আচ্ছা। তার যখন প্রেমিয়ার হয় তাতে আমাকে একটা ইনভিটেশন পর্যন্ত পাঠাননি। ওনার কাজ শেষ, ধান্দা শেষ। তারপরে কিন্তু উনি যে সৌজন্য বার্তাটা দেখান, আমি আপনাকে তো বলছি, আপনি দেখুন প্রিমিয়ারে তো আমি গিয়েছিলাম, প্রিমিয়ারে কোনো ইনভিটেশন আছে আমার? কিন্তু আমি আমার কাজটা করেছিলাম। আমার মনে হয়েছিল যে আমার বন্ধুর সিনেমা, সেখানে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি, আমি এই ছবিটা প্রমোশন করব। আমি আমার দিক থেকে কিন্তু ঠিক ছিলাম, আমি আমার দিক থেকে আমার বন্ধুর জন্য করেছিলাম। কিন্তু তিনি কি বন্ধুত্বের মর্যাদা রেখেছিলেন? বন্ধুত্বের সৌজন্যতা রেখেছিলেন? দেব যে এই পুরো এপিসোডটাতে, এই পুরো ভোটের মরশুমে যে সৌজন্যের বার্তা দিয়ে যাচ্ছেন বিভিন্ন মহলে, আপনি বলছেন এটা আসলে একটা ভাওতা। পুরোটাই তো মিথ্যে, মেকি ভাওতা। ওনার সৌজন্যতা কার প্রতি? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতি। ওনার সৌজন্যতা কার প্রতি? মিঠুন চক্রবর্তীর প্রতি। মিঠুন চক্রবর্তী উনি বাবা বলেন। এই দুজনের প্রতি ওনার সৌজন্যতা কি আছে? বকটুইয়ের যে আমার মুসলিম মা এবং মেয়ে, যাকে ওনার দলের গুন্ডারা জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিল ঘরের মধ্যে বন্ধ করে, আছে? উনি দিয়েছেন সৌজন্য বার্তা? উনি সন্দেশখালীর 12 বছরের যে মা বোনরা ধর্ষিত হচ্ছেন,
উনি দিয়েছেন সৌজন্য বার্তা। আমার এই উনি কালিয়াগঞ্জের বোনের জন্য দিয়েছিলেন সৌজন্য বার্তা, উনি মালদার বোনের জন্য দিয়েছিলেন সৌজন্য বার্তা, উনি বারাসাতের বোনের জন্য দিয়েছিলেন সৌজন্য বার্তা, উনি আমাদের কি বলে কামদুনির জন্য সৌজন্য বার্তা দিয়েছিলেন। উনি যে 26,000 চাকরি চুরি হয়ে গেল, এত ছেলে মেয়ে বেকার ঘরে বসে গেল, তার জন্য সৌজন্য বার্তা দিয়েছেন। উনি যে গরিব মানুষের রেশন চুরি করে ওনার খাদ্যমন্ত্রী জেলে গেছে, দিয়েছেন সৌজন্য বার্তা। উনি যে অনুব্রত মণ্ডল যে মানুষকে পিটিয়ে মারতো, বীরভূমে সন্ত্রাস করতো, তাকে যখন সিবিআই ইডি জেলে নিয়ে গেল, সৌজন্য বার্তা দিয়েছেন। উনি যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে, তার গার্লফ্রেন্ডের বাড়িতে, তার বাড়িতে হাজার হাজার কোটি টাকা পাওয়া গেল, সৌজন্য বার্তা দিয়েছেন। তাহলে আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি সাংবাদিক, আমাকে উত্তর দিন না। আপনি যে সৌজন্য বার্তার কথা বলছেন, ওনার সৌজন্যতা বার্তা, সৌজন্যতার যে মেকি অভিনয়, সেটা কি শুধুমাত্র মিঠুন আর সুকান্তর প্রতি? বাকি বকটুইয়ের জন্য নেই, কালিয়াগঞ্জের জন্য নেই, মালদার জন্য নেই, বারাসাতের জন্য নেই, পার্কস্ট্রিটের জন্য নেই, কামদুনির জন্য নেই, না সন্দেশখালীর জন্য নেই। তৃণমূলের পরিষ্কার লাইন হচ্ছে, আপনি যেই কথাগুলো বললেন, যতগুলো নাম আপনি এখানে বললেন, সন্দেশখালী থেকে শুরু করে পার্ক স্ট্রিট পর্যন্ত, পেছন থেকে আগে গেলাম, এই পুরোটাই তো আসলে সাজানো ঘটনা। এবং সন্দেশখালী তারা প্রমাণ করে দিয়েছেন এটা সাজানো ঘটনা। বকটুইয়ের মা মেয়েকে যে হত্যা করা হয়েছিল, ওটাও সাজানো ঘটনা ছিল, তারা তো তাই বলেন। আর কালিয়াগঞ্জের যে বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, সন্দেশখালী নিয়ে আপনার কি মত? কালিয়াগঞ্জের যে বোনকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, সেও একই সব। মানে আপনার শরীরগুলো পড়ে আছে খুন করে। আমার এই পিংলাতে, এই ভোটের কদিন আগে, 1 মাস আগে, আমার পিংলাতে বারবাসী, সেখানে আমার কর্মী শান্তনু ঘোড়াই বিকালবেলা বেরিয়েছিল আমার দেওয়াল লিখতে, তারপরে সে বাড়ি ফেরেনি। ভোরবেলা দেখা যায় যে তার ডেড বডিটা পড়ে আছে, হাতে গামছা বাঁধা, বারবাসীতে ধান ক্ষেতের ওপরে, শুকনো ধান ক্ষেতের ওপরে। পুলিশ কি রিপোর্ট দিল? বলল যে উনি ওই ধান ক্ষেতের ওপরে জলে ডুবে মারা গেছেন। এটাকে এই সাংসদ প্রার্থী বলেছেন, হ্যাঁ পুলিশ যা বলছে ঠিকই বলছে। না, আপনার কি মনে হয় যে এটা সাজানো ঘটনা, যে শুকনো ধান ক্ষেতের উপরে কেউ জলে ডুবে মারা যেতে পারে? সংবাদ মাধ্যমের কি দায়িত্ব শুধুমাত্র ইন্টারভিউ নেওয়া, না সংবাদ মাধ্যমের দায়িত্ব গণতন্ত্রকে রক্ষা করা? অফকোর্স গণতন্ত্রকে রক্ষা করা, এবং সংবাদ মাধ্যম গণতন্ত্রকে রক্ষা করার চেষ্টা করে বলেই যে যেখানে ক্ষমতায় থাকে সে সেখানে সংবাদ মাধ্যম একটু অন্য কথা বললে তাকে আটকানোর চেষ্টা করে। সেটা আপনি কামদুনি থেকে শুরু করতে পারেন, সেটা আপনি উত্তরপ্রদেশের হাথরাস পর্যন্ত যেতে পারেন। এই ঘটনা বারবার ঘটেছে। সুতরাং সংবাদ মাধ্যমকে আপনি শ্রীমতী মান্ডি কেশপুর, তার স্বামীকে 2016-তে ভোটের পরে বাড়ি থেকে তুলে নিয়ে গেল, তা সে আর কখনো ফিরে আসেনি। এরকম বহু ঘটনা রয়েছে। পুলিশকে এফআইআর করা হয়েছে, পুলিশ আজ অব্দি গত 8 বছরে কোনো তদন্ত করেনি। সুশীল ধারা, তাকে 2021-এর ভোটের পরে এই কেশপুরেতে পিটিয়ে মারা হয়। তার স্ত্রী এসেছিলেন শ্রাবণী ধারা আমাকে আশীর্বাদ করতে মনোনয়নের দিন। এই যে এত রক্ত কেশপুরে উনি ঝরিয়েছেন 2014 থেকে 2024, তারপরে সেই সাংসদের মুখে সৌজন্যতা বার্তা, রক্তপাতহীন নির্বাচন মানায়? একটা মেকি অভিনয় কতদিন ধরে করবেন? এবং শেষ প্রশ্ন করেছেন নাকি বিজেপির কর্মীকে উনি খুন করবেন। কোনো রাজনীতির নেতা তো ডাইরেক্টলি বলেন না, বলেছেন বিজেপির কর্মী 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে খুন হবে। তারপরে পুলিশ তদন্ত করতে নেমেছে, আমি তো এফআইআর করিয়েছি, এফআইআর হয়ে গেল 3 দিন, পুলিশ কোনো তদন্ত করেছে? এফআইআর নাম্বার দিয়েছে? হিরণ, আপনি ভীষণ ভালো কথা বলছেন, একদম পরিষ্কার একজন রাজনীতিকের মতো কথা বলছেন, এবং আমি এক্সপেক্ট করে আসিনি যে আপনি এতটা রাজনৈতিক কথা বলবেন। সত্যি বলছি, আপনি যা বললেন সেগুলো খুব ইম্পর্টেন্ট কথা, অফকোর্স ভীষণ ইম্পর্টেন্ট কথা, কিন্তু শেষ পর্যন্ত এই সমস্ত কিছুর উত্তর তো ভোটের বাক্সে হয়। 8% ভোটের ডিফারেন্স রয়েছে আপনার এখানে, যে কেন্দ্র থেকে আপনি দাঁড়িয়েছেন। এটা কি খুব বড় চ্যালেঞ্জ নয়? জিততে পারবেন না? আমি ভাবি না কখনো। আমি ভোট জেতা হারা নিয়ে ভেবে কি করব? আপনি যখন পরীক্ষায় বসেন, আপনি কি ভাবেন আমি পাস করবো না ফেল করব? যারা সিভিল সার্ভিস পরীক্ষা দেন, যারা ইউপিএসসি পরীক্ষা দেন, কতবারের পরে আইএস হয়েছে, রিটেক। হ্যাঁ, আমার ভাগ্য ভালো ছিল, আমি এমএলএতে দাঁড়িয়েছিলাম, জিতে গেছিলাম। আমি পৌরসভায় দাঁড়িয়েছিলাম, জিতে গেছিলাম। পঞ্চায়েতে আমি দাঁড় করিয়েছি আমার প্রার্থীদেরকে, জিতে গেছি। পঞ্চায়েত বোর্ড বানিয়েছি, পৌরসভাতে জিতেছি, এমএলএ আছি, পরপর 3টে বছরে 3টে নির্বাচন জিতেছি। এটা ঈশ্বরের কৃপা, মানুষের ভালোবাসা, মানুষ আশীর্বাদ করেছেন। হার জিত নিয়ে আমি জীবনে কখনো ভাবিনি। ছোটোবেলাতে আমার 97-এ আমার বাবা এবং মা মারা গিয়েছিলেন। বাবা পিজি হসপিটালে মেঝেতে শুয়ে,
আর মা আর একটা হাসপাতালে, উলুবেড়িয়া হাসপাতালে দুজনে চিকিৎসা করাতে পারেনি, ওষুধ খাওয়াতে পারেনি, এক্সট্রিমলি সরি। দুজনে 2.5 মাসের মধ্যে মারা গেছে। 26শে সেপ্টেম্বর 1997 বাবা, আর 15ই ডিসেম্বর মা 1997, 2.5 মাস পর। আমার কাছে তো পৃথিবী অন্ধকার হয়ে গেছিল। আমি ভেবেছিলাম সেখান থেকে আজকে এসে আপনার সঙ্গে ইন্টারভিউ দেবো। তা আমার জীবনে হার জিত আমি অনেক দেখেছি। আমি একটা কথা বিশ্বাস করি যে মানুষের সঙ্গে, সত্যের সঙ্গে থাকতে হবে, ধর্মের সঙ্গে থাকতে হবে। অব্যক্তা দীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্ত নিধনান নেব তত্রকা পরিদেব। আমি এইটাতে বিশ্বাস করি। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনম শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণ নমস্তুতে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন হিরণের কথা, এবং হিরণ বলছেন যে শেষ পর্যন্ত হার জিত বড় কথা নয়, লড়াইটাই বড় কথা। এই লড়াইয়ের উত্তর পাওয়া যাবে 4ই জুন। আমরা তাকিয়ে থাকবো হিরণ শেষ পর্যন্ত তার স্ট্রাইক রেট বজায় রাখতে পারেন কিনা, কারণ তার প্রতিপক্ষ দেব।